Hey guys, welcome to the new episode of Arian Script. এই এপিসোডে সবাইকে স্বাগত। ফার্স্টে একটা প্রিক্যাপ মতো দিয়ে দিই যাতে করে যারা নতুন দেখতে ঢুকছো এবং ইন্টারেস্টেড তারাই একমাত্র দেখো, যারা ইন্টারেস্টেড নয় তারা স্কিপ করে অন্য ভিডিও পরে দেখতে পারো। এই এপিসোডে আমরা মোহনবাগানের সিনিয়র দল আপকামিং সিজনে কি হতে পারে এবং তার দু একটা ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলবো এবং তার কম্পোজিশন নিয়ে কথাবার্তা বলবো। সেটা ছাড়া আর দুটো জিনিস বলে আমি ভিডিওটা শুরু করছি। এক, যেটা অবশ্যইভাবে আপডেট আমরা দিয়েছি কমিউনিটিতে কিন্তু ভিডিওতে বলা হয়নি, সেটা হচ্ছে ইগস টি ম্যাচ। ইগস টি ম্যাচের সঙ্গে কিন্তু দীর্ঘ একটা যাত্রার পরে এবং একটা বলবো ব্যর্থ যাত্রার পরেই সেটা কিন্তু অনেক কিন্তু কিংবদন্তি ফুটবলার বাঙালি তারা কিন্তু আগে বলেছিলেন যে ইগস টি ম্যাচ হয়তো ব্যর্থ হতে পারেন, বিদেশি কোচ ব্যর্থ হতে পারেন। যাই হোক, আপাতত ব্যর্থই বলবো। মোটামুটি তাদের ওভারঅল মাঝে মাঝে মনে হয়েছিল ভালো করছেন, মাঝে মাঝে মনে হয়েছিল যে খুবই বাজে করছেন। তো ওভারঅল ব্যর্থই বলবো, কারণ ভারতের র্যাঙ্ক অনেক পিছিয়ে গেছে। আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি খেলানোর স্টাইলই বলুন বা কাদের সঙ্গে খেলা হচ্ছে সেই সিলেকশনই বলুন এবং আলটিমেটলি পারফরমেন্সই বলুন, টিম সিলেকশনও কিছু ক্ষেত্রে আমার ইগস টি ম্যাচে ভালো লাগেনি। তো ইগস টি ম্যাচের সঙ্গে পার্ট অ্যাওয়েজ হয়ে গেছে ইন্ডিয়ান টিম। এবার দেখা যাক নতুন ফুটবল এবার কি হবে, নতুন একবার বিজ্ঞপ্তি বেরোবে নতুন কোচ কে হতে চান বলে, এবং সরকারি তারা অফিসিয়ালি আবেদন হবে, নিশ্চয়ই ইন্টারভিউ হবে এবং আশা করছি এইবারে ভারতীয় কোচ খুব বুদ্ধির সঙ্গে সিলেকশন করা হবে যাতে করে পরবর্তীকালে একটা ওয়ার্ল্ড কাপের ড্রিম তো সকলেরই আছে সেইটা। আর তোমরা কিন্তু আমাদের কমিউনিটিতে গেলে, কমিউনিটি পোস্ট যেটা হয় আমাদের চ্যানেলে ঢুকে কমিউনিটি পোস্টে গেলে তোমরা কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান এসসি যে রিজার্ভ দল যে প্র্যাকটিস শুরু করেছে তার ছবি সব পেয়ে যাবে। আর ভবিষ্যতে যখন সিনিয়র টিম প্র্যাকটিস করবে তার ছবি অবশ্যই পেয়ে যাবে ভবিষ্যতে। কিন্তু আপাতত তোমরা কিন্তু সেই ছবিগুলো পেয়ে যাবে, তোমরা কিন্তু একবার ভিজিট করতে পারো কমিউনিটি। তো এমনি শুরু করি এই ভিডিওটার মূল বক্তব্যটা। সেটা হচ্ছে, দেখো যেটা দিয়ে শুরু করি যে মোহনবাগানের একটা মিডফিল্ডার খোঁজা হচ্ছে, আপুইয়া নাকি জিকসন, এটা নিয়ে কথাবার্তা চলছে। তো কেন চলছে সেটা মোটামুটি জানাই আছে যে কেন চলছে। এই বছর, সামনের বছর মোহনবাগান যে অ্যাটাকিং ট্রায়ো বিদেশি রয়েছে তাদের ভ্যালুয়েশন, মার্কেট ভ্যালুয়েশন অলমোস্ট 30 crore, 30 কোটি টাকার কাছাকাছি। 27 থেকে 30 কোটি টাকার মার্কেট ভ্যালুয়েশন রয়েছে তিনজনের, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতস এবং জেসন কামিন্স। আমি কিন্তু শুধু বিদেশিদের কনসিডার করছি। এছাড়াও যারা অ্যাটাকিং প্লেয়ার রয়েছেন, লিস্টন কোলাসো, মনবীর এবং সাহাল এবং আরো দু একজনকে যদি ধরা যায় তাহলে সেই অঙ্কটা কিন্তু 40 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যাবে। তো 40 কোটি টাকার অ্যাটাকিং লাইন আপ তৈরি করেছে মোহনবাগান পরবর্তী সিজনের জন্য। যদিও এটা মার্কেট ভ্যালুর কথা বলছি বারবার, কিন্তু তোমরা কিন্তু মনে করো না যে এটা তাদের স্যালারি। এটা কিন্তু বারবার আমি বলি, এটা কিন্তু মাথায় রেখো, এটা মার্কেট ভ্যালু। প্রায় 40 কোটি টাকার ভারতীয় এবং বিদেশি মিশিয়ে একটা অ্যাটাকিং ফোর্স তৈরি করেছে মোহনবাগান টিম, যেটা কিন্তু অন্যান্য যে কোনো অ্যাভারেজ দলের পুরো দলের একটা বাজেট হয়, পুরো দলের একটা মার্কেট ভ্যালুয়েশন হয়। অনেক ক্লাবে তোমরা দেখতে পারবে যে 40 কোটি টাকার কাছাকাছি ভ্যালুয়েশন, 40-এর আশেপাশে। সেখানে মোহনবাগান শুধু অ্যাটাকিং ফোর্সই তৈরি করেছে 40 কোটি টাকা। এবার তারা কতটা সফল হবে, তাদের একসঙ্গে কি কম্বিনেশনে খেলাতে পারবে, এফসির জন্য কাদের নেওয়া হয়েছে, আইসিএল এর জন্য কাদের নেওয়া হয়েছে, সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা দরকার। কিন্তু আমি এই ভিডিওটাতে দু একটা জিনিস আলোচনা করব। মোহনবাগান টিমে আমার মনে হয় মোহনবাগান টিমটা পুরোপুরি এখন ব্যালেন্সডই রয়েছে। শুধুমাত্র মিডফিল্ডে একজন প্লেয়ার দরকার যে স্পাইন ওয়াইজ খেলতে পারবে আর কি, মানে মাঠের স্পাইন ওয়াইজ খেলতে পারবে, বক্স টু বক্স। সেরকম একটা প্লেয়ার হতে পারে আপুইয়া, জিকসন হতে পারে অন্য কোনো প্লেয়ার, হ্যাঁ অন্য কোনো মিডফিল্ডারও হতে পারে, ভারতীয় মিডফিল্ডার হতে পারে যে হয়তো তথাকথিত অতটা নামি নয়, সেটাও কিন্তু হতে পারে। তোমরা কিন্তু এই ভিডিওটা কোট করো, এই ভিডিওটা অনেকদিন আগেই বলেছি, হতে পারে। তো দেখো, বড় টিম হয়তো জিকসন আপুইয়ার পেছনেও যেতে পারে, মানে যাচ্ছে হয়তো না, যাচ্ছে তো বডি, পাবে কি পাবে না সেটার উপর নির্ভর। কিন্তু অন্য প্লেয়ারও কিন্তু সেই জায়গায় নিতে পারে অন্যান্য দলের। আমি নাম এক্ষুনি বলছি না, এগুলো আলোচনা সাপেক্ষ বলে। অন্য প্লেয়ারও কিন্তু রিক্রুট করতে পারে মোহনবাগান। সেই প্লেয়ারটা আমার একটা কিন্তু জনি কাউকে চলে যাওয়ার পরে, হুগো বুমোসকে ছেড়ে দেওয়ার পরে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, প্লে মেকার দিমিত্রি পেত্রাতস ছাড়া প্লে মেকার কিন্তু আর নেই টিমে।
আর সাহালের ওপর নট অলওয়েজ তুমি সাহাল কিছুটা মুড কিছুটা আপ অ্যান্ড ডাউন যায় তার পারফরমেন্স। একটা কিন্তু প্লেয়ার দরকার যে মোটামুটি 80 থেকে 90% সাকসেস থাকবে তার, মানে খেলার মানে সেরকম হবে না যে তার মুডের ওপর বা চোটের ওপর চোট প্রবণ প্লেয়ার। একটা প্লেয়ার দরকার এবং সেটা খুব সম্ভবত স্বদেশীয় হতে পারে, বিদেশিও হতে পারে, একটা বিদেশিও দরকার সেই রকম। সেটা হচ্ছে যে কিন্তু প্লে মেকার হবে। প্লে মেকার না হলে কিন্তু 30-40 কোটি কেন 100 কোটি টাকার অ্যাটাকিং থার্ড বসিয়ে দিলেও কিছু গোল আসবে না। আলটিমেট তো আমার গোল দরকার। হোল্ডিং মিডফিল্ডার পজিশনের লোক রয়েছে, ব্লকারও রয়েছে, কিন্তু আমার মোহনবাগান টিমে আমার পার্সোনালি যেটা প্রয়োজন, এবার উইং রয়েছে, ঠিক আছে, ডিফেন্সিভ পুরো অর্গানাইজেশনটা মলিনা চুজ করছেন ফ্রম ইউরো, সেটা তিনি তার মতো করে চুজ করবেন এবং যথেষ্ট ভালো মানের বিদেশি আসবে, সেটাও ঠিক আছে। কিন্তু সেটা তো একটা পার্ট হলো। এএফসি, আইএসএল এবং অন্য টুর্নামেন্ট সবকটার কথাই মাথায় রাখতে হবে। অন্য টুর্নামেন্টে মেবি হয়তো সিনিয়র টিম খেলাবে না, রিজার্ভ টিমই খেলাবে ম্যাক্সিমাম, বাট স্টিল আইএসএল এবং এএফসি 2টাও যদি আমরা দেখি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2টা, সেখানেও কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে টিমের ব্যালেন্সটা কিন্তু বেশি জরুরি, নাকি টিমের বাজেট। টিমের বাজেট 120 কোটি টাকা হলো, কিন্তু টিমের ব্যালেন্সটা ঠিকমতো রইল না। টিমের ব্যালেন্স বলতে আমি কি বোঝাতে চাইছি, যে পজিশনের প্লেয়ার দরকার সেই পজিশনের প্লেয়ার নেওয়া। মানে আমি যদি 5টা 10 কোটি টাকার স্ট্রাইকার নিয়ে নিই, টিমের ব্যালেন্স কিন্তু থাকবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যদি আমার পার্সোনালি জিজ্ঞেস করো, জেমি ম্যাকলারিন যে মোহনবাগান দলে যোগ দিয়েছে বা দিচ্ছে, মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, তো আমরা ওটাকে রেসপেক্ট করব। তো যোগ দিতে চলেছে, তো জেমি ম্যাকলারিন কতটা সাহায্য করতে পারে। পার্সোনালি আমার যদি জিজ্ঞেস করো, এই 3জন একসঙ্গে তো খেলাবে না, খুব প্রয়োজন না পড়লে যে কোনো দলের বিরুদ্ধে একসঙ্গে তো খেলাবে না। হ্যাঁ, জেসন কামিংস আর সাদিকুকে যেটা চেঞ্জ আসছিল, দিমিত্রি পেত্রাতস খেলবে, কারণ ওকে তো প্লে মেকার হিসেবে খেলানো হচ্ছে না, একটু উইথড্রল স্ট্রাইকার হিসেবে খেলানো হচ্ছিল, একটু পেছন থেকে খেলানো হচ্ছিল দিমিত্রি পেত্রাতসকে। যদিও তিনি এতগুলো গোল করে দিয়েছেন, যেরকম আগে বিগত দিনে আমরা সোনি নর্ডিকে, ব্যারেটোকে দেখেছি যে মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন থেকে প্রচুর গোল করেছেন, দেখে মনে হচ্ছে যে উনি আর কি ম্যাচটা, উনি স্ট্রাইকার, এরকম স্ট্রাইকারের থেকে অনেক সময় বেশি গোল করেছেন, তাই না? তো আমরা রয় কৃষ্ণ যদি বলেন উনি আউট স্ট্রাইকার, ডিয়ামান্টাকাস যদি বলেন আউট স্ট্রাইকার, হ্যাঁ ঠিক আছে, স্ট্রাইকার পজিশনে খেলেছেন অ্যাটলিস্ট লুনা চলে যাওয়ার পরে। তুমি যদি ক্লেটন সিলভা বলো সে স্ট্রাইকার, ঠিক আছে, তুমি যদি ডিয়েগো মরিসিও বলো ও কিন্তু স্ট্রাইকার, চিমা স্ট্রাইকার, এরা সব স্ট্রাইকার। কিন্তু দিমিত্রি পেত্রাতস কিন্তু কোন পজিশনে খেলেছেন, তিনি কিন্তু একটু উইথড্র স্ট্রাইকার এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাটাকিং মিডফিল্ড খেলতে, যদিও তিনি গোলগুলো করেছেন এবং খুব অনেক সেট পিস নিয়েছেন, সেট পিসে তিনি ভালো। এবার ম্যাকলারিনের কথা যদি বলো, ম্যাকলারিন এসে কি তাহলে ওই 3জন অ্যাটাকিং খেলিয়ে দেবে, একজন ডিফেন্সে রেখে মিডফিল্ডটা পুরো ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে সেখানে জিকসন বা আপুইয়ার মতো কাউকে রিক্রুট করে, কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে। কেন বলছি, আমার পার্সোনাল যেটা মত সেটা হচ্ছে যে মেবি দিমিত্রি পেত্রাতস থাকবে এবং জেসন কামিংস এবং ম্যাকলারিনের মধ্যে একজন থাকবেন, যাতে করে দুজনের মধ্যে কেউ একজন ফ্লপ করলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে প্ল্যান বিতে যেতে পারে। মানে প্রতি ম্যাচ জিততে হবে এরকম একটা পজিশন দিয়ে এবং অ্যাটাকিং থাকবে, এবং প্রয়োজন মতো 3জনকে হয়তো খেলানো যেতেও পারে, সেটা প্রয়োজন মতো, নট অলওয়েজ, সবসময়ের কথা মাথায় রেখে মনে হয় না। তার কারণও আছে, কারণ জেমি ম্যাকলারিন খুব ভালো প্লেয়ার, তার সময় খুব ভালো ছিলেন। এই রিসেন্ট একটু কিন্তু তার পারফরমেন্স গ্রাফ একটু নিচের দিকে যাচ্ছে, এটা একটু আনপপুলার হয়ে যাবে আমি জানি, তাও মন দিয়ে শোনো, আমি সমালোচনা করছি না, আমিও খুব পছন্দ করছি যে জেমি ম্যাকলারিন একদম এই লিগের লেজেন্ড গোলকিপার বলছি, গোল স্কোরার, তিনি কিন্তু আসছেন, তুমি আমিও খুবই এক্সাইটেড, বাট এটা দেখতে হবে একটু, মানে দুটো দিকই তো আলোচনা তুলতে হবে, সবাই শুধু লাফালে তো হবে না। তার কিন্তু তুমি দেখবে এরিয়াল ডুয়েল ভালো না, তার কিন্তু তুমি দেখবে, তুমি যদি খেলাটা দেখো ভালো করে, তার কিন্তু তুমি দেখবে পেনাল্টি টেকিং একদমই ভালো না, হয়তো তাকে নিতে দেওয়া হবে না, ঠিক আছে, অসুবিধা নেই, এরিয়াল ডুয়েল কিন্তু তার ভালো না, এবং তিনি কিন্তু 1-to-1-এ খুব একটা চার্জে যেতে আমি দেখি না, মানে তিনি কিন্তু ছেড়ে দেন, জাস্ট লাইক জেসন কামিংস। হয়তো কেরিয়ারে সায়ান্নে আছেন সেই কারণেও হতে পারে, যেটা কিন্তু দিমিত্রি পেত্রাতস বা আগে রয় কৃষ্ণা বা আগে ব্যারেটো, সোনি, ওরা কিন্তু একদম প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতেন এবং যা ইচ্ছে মানে চার্জে যাওয়া টাওয়া এগুলো করতেন, মানে নিজের এটা না দেখে। তো সেই ধরনের প্লেয়ার কিন্তু এটা মনে রাখতে হবে, জেমি ম্যাকলারিন এসে গেল মানে অত শত গোল হবে, পুরো কিন্তু লাইন আপটাও মেলবোর্ন সিটিতে বা প্রিভিয়াসলি
ওয়েস্ট বেঙ্গল রোডে কিরকম ছিল সেগুলোও দেখতে হবে, সেগুলো দেখে বিচার করতে হবে। মলিনা এবার কিরকম সাজান সেটা মলিনার উপর নির্ভর করছে। একটা ভারতে এবার আরেকটা যেটা বললাম মাঝখানে বলেছি, আরেকবার বলে দিই, মেবি এটাও হতে পারে যে জিকসন আপুইয়ার বদলে অন্য কোনো মিডফিল্ডারকে নিল মোহনবাগান, যেটা দলের ভারসাম্যটা রক্ষা করতে সাহায্য করবে। যদিও আপুইয়া জিকসনের মতো প্লেয়ারও দরকার, এটা আমি পার্সোনালি মনে করছি। মেবি হয়তো এই বছর না হলে পরের বছর। দেখো জিকসন এবং ছাংতে, জিকসন আপুইয়া বা ছাংতে, এই সব প্লেয়ারই 1 থেকে 2 বছরের মধ্যে মোহনবাগানে যোগ দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, এটা নিয়ে কোনো ডাউট নেই। যখনই কেরালা এবং মুম্বাই শেষ হবে তাদের জার্নি, দে উইল কাম টু মোহনবাগান। এবার আপুইয়ার সঙ্গে এখন বর্তমানে আমি আপুইয়া নিয়ে এখন কথা বলছি না, যেহেতু ইস্ট বেঙ্গল নিয়ে এটা নয়, তো সেক্ষেত্রে আপুইয়া এটা নিয়ে কথা বলছি না। মেবি হতে পারে আপুইয়া একটা দলে গেল, জিকসন আরেকটি দলে গেল, এটা হতে পারে। তো 1-2 বছরের মধ্যে এই দলগুলোতে তারা যোগ দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো চলো, এমনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। এখন তোমরা টাটা।